গুড মর্নিং। সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা, সেই সঙ্গে বড়দের আমার প্রণাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। আজকে হলো 14ই জানুয়ারি, রবিবার। সকালের কাজকর্ম সেরে স্নান করে নিয়েছি, আর এখন একটু গোলা রুটির আটা গুলে রাখলাম। আর এবার ছোটো মিক্সির জারটা এনে একটুখানি ধনেপাতা ধুয়ে নিয়েছি, সেই সাথে একটা কাঁচা লঙ্কা দিয়ে একটা বরফের টুকরো দিয়ে এটাকে একটু ঘুরিয়ে নিয়ে আসবো। তবে এদিকে না ঘোষ কাকার গায়ে দোয়ানো হয়ে গেছে, তাই আগে দুধটা নিতে চলে এলাম। ছোটি নিয়ে নিল 3 পোয়া দুধ, আর আমি নিলাম 1 পোয়া দুধ, আর কাকিমা নিচ্ছে 1 বালতি দুধ। কালকে যেহেতু পৌষ সংক্রান্তি, সেই জন্যে কাকিমাদের বাড়িতে আজকে মনে হয় পিঠে পুলি হবে, সেই জন্যেই কাকিমা 1 বালতি দুধ নিল। বাড়িতে গরু থাকলে এই একটা সুবিধা বলো। তো চলো, দুধ নেওয়া হয়ে গেছে, এবার ঘরের দিকে যাই। ঘরে এসে ধনেপাতা আর লঙ্কাটাকে ঘুরিয়ে গোলা রুটির আটার মধ্যে দিয়ে দিলাম। তবে ওই আর কি, খুব একটা ভালো পেস্ট হয়নি, একটুখানি হয়ে গেছিলো তো তাই। তো এটাকে জল দিয়ে ধুয়ে দিলাম বলে মনে হয় আটাতে জল বেশি হয়ে গেল। তবে আমি আর আটা দেব না, যা হবে তাই বানিয়ে নেব। এবার এই পেঁয়াজ আর শসাটাকে কুচিয়ে নেব। আজকে গোলা রুটি বানাবো, তবে একটু অন্যরকমভাবে। কিভাবে অবশ্যই তোমাদেরকে দেখাবো। শসা আর পেঁয়াজটা কেটে একটা বাটিতে রাখলাম, আর এবার গোলা রুটির আটাটা দিয়ে দিচ্ছি। যেটা ভেবেছিলাম সেটাই করেছি, আটাটা একটু পাতলা করে ফেলেছি। আটাটা পাতলা হয়ে গেলে না ছড়াতে একটু অসুবিধা হয়, যতবারই ছড়াতে যাবে আবার ঘুরে ফিরে মাঝখানে চলে আসবে। তাছাড়া রুটি যে খারাপ খেতে হয় তা কিন্তু একদমই নয়, বাস ওই একটু অসুবিধা হয়, এটাই যা। তো চলো, এদিকে রুটিটা বসিয়ে দিলাম, আর এবার এই স্যালাডের মধ্যে একটুখানি বিট নুন আর একটুখানি লেবু চিপে দিলাম। আর এবার সমস্ত কিছু ভালো করে একটুখানি মিশিয়ে এবার একটা খেয়ে দেখি টক নুন ঠিক হয়েছে কিনা। টক নুন একদম ঠিকঠাক হয়েছে, চাইলে একটুখানি গোলমরিচের গুঁড়োও দেওয়া যেত, তবে আমি দিলাম না। শুকনো একটা সুতি কাপড় দিয়ে এই জায়গাটাকে ভালো করে একটু মুছে নিচ্ছি, এখানে একটু জল পড়েছিল। আজকে রুটিগুলো এখানেই নামাবো। তো এদিকে রুটিটা প্রায় ভাজা হয়ে এসেছে। আজকে কিন্তু গোলা রুটি এপিট ওপিট করে ভেজে নেব, মানে দুটো সাইডই ভাজবো। আর ভাজা হয়েও গেছে, রুটিটা নামিয়ে নিলাম, আর সেই সাথে আরও একটা রুটি আমি এদিকে বসিয়েও দিয়েছি। আর এবার এই গোলা রুটির ওপরে দিয়ে দেব খানিকটা স্যালাড। চাইলে এর ওপরে একটুখানি টমেটো সস বা একটুখানি মেয়োনিজ দেওয়া যেত, কিন্তু আজকে আর আমি সেসব কিছু দিলাম না। আর কালকে আমি যে ভাজাটা করেছিলাম সেই ভাজাটা ছিল খানিকটা, সেই ভাজাটা খানিকটা দিয়ে দিলাম। আর এবার এটাকে একটু সুন্দর করে ভাজ করে নেব। তবে আমি না ভেতরের জিনিসপত্র একটু বেশি দিয়ে ফেলেছি, ভাজ করতে বেশ একটু অসুবিধা হচ্ছে। ভাজটা কি করে করব সেটাও বুঝতে পারছি না। তো এক প্রকার কোনো রকমে করলাম। তো এটা আপাতত সাইড করে রাখলাম, একটুখানি সেট হোক। ততক্ষণে এইদিকে দেখছি রুটিটা পুরো ফুলে ঢোল হয়ে গেছে। প্রথমে রুটিটা এতটা ফোলেনি, কিন্তু এই রুটিটা এত সুন্দর ফুলেছে, দেখে যে কী ভালো লাগছিল। জানো তো, আমার গোলা রুটি ফোলে, কিন্তু আমার মায়ের গোলা রুটি কিন্তু ফোলে না। মায়ের গোলা রুটি এত সুন্দর হয় আর এত পাতলা হয়। আমি চেষ্টা করি মায়ের মতন বানানোর, কিন্তু জানি না কেন আমার মায়ের মতন হয় না। তবে একদিন আমার মায়ের মতন বানিয়ে তোমাদের দেখাবো। আমার মায়ের গোলা রুটি খেলে না মনে হবে খেয়েই যাই। আমারগুলো একটু মোটা হয় বলেই কিন্তু ফুলে ওঠে। তো চলো, গল্পে গল্পে এটাও হয়ে গেছে বানানো। আর এবার এটাকেও ওই একই রকমভাবে একটুখানি সাজিয়ে নিই। ভাজাটা ছিল বলে হঠাৎ করেই মাথায় এলো যে আজকে গোলা রুটিটা একটু অন্যভাবে খাই, তো সেই জন্যেই বলতে পারো এভাবে বানাচ্ছি। তবে ভেবেছিলাম এর ভাজটা একটুখানি এমনভাবে দেব যাতে ভেতরের পুরটা ওই খাওয়ার সময় বেরিয়ে না যায়। চাইলে তো রোলের মতন ভাজ করাই যেত, কিন্তু কি বলতো, খাওয়ার সময় নিচের দিক দিয়ে বেরিয়ে যায়। তো সেই জন্য ভেবেছিলাম এটাকে একটু অন্যরকম করব, কিন্তু যেমন করতে চেয়েছিলাম আমি তেমন করতে পারিনি। তবে যা হলো হলো, যতটুকু পেরেছি এই আমার ভালো। এখন এটাকে একটু ছোট ছোট পিস করে কেটে নেব। দুটো গোলা রুটিকে 6টা টুকরো করে নিয়েছি, আর এবার প্লেটে সুন্দর করে একটু সাজিয়েও নিলাম। দেখে মনে হচ্ছে এটা গোলা রুটি আর কালকেরে ভাজা একটা সাধারণ খাবারও দেখতে কি অসাধারণ লাগছে না। তবে এদিকে কিছু পুচকুরা এসেছে, ওরা না কালেকশন করতে এসেছে। আমাদের গ্রামের দিকে বাস্তু পুজো হয়, তো কালকে যেহেতু পৌষ সংক্রান্তি, কালকেই পুজোটা হবে,
তবে আগে না ছোটোবেলাতে দেখতাম অনেকে গান করতে আসতো রাত্রিবেলায়, মানে এরকম বাচ্চা বাচ্চা ছেলেপেলে গান করতে আসতো, আর সকালবেলায় চাল টাকা যে যা দেয় সেগুলো নিয়ে ওরা পুজো করে, সেই সাথে নিজেরা পিকনিক করে। তবে এখন আর কেউ রাত্রিবেলায় গান করতে আসে না। আমি যখন ছোট ছিলাম তখন না জানি কতগুলো দল আসতো। আজকে সকাল থেকে এই একটা গ্রুপই চাল নিতে এসেছিল, আর কেউ আসেনি। তো যাই হোক, এখন ছোটিকে একটা টুকরো দিয়ে দিলাম। ছোটির ভাত খাওয়া হয়ে গেছে, এবার আমি খেতে বসবো। তবে ছোটি বলল খেতে বেশ ভালো হয়েছে। তো আমি ওকে বললাম তুমি আরেকটা টুকরো নাও। ও বলছে না থাক, দিতে হবে না। আমি বললাম ভালো যখন হয়েছে তাহলে খেয়ে নাও, গোলা রুটির আটা তো আছে, আমি আরেকটা রুটি বানিয়ে খেয়ে নেব। মাঝে মধ্যেই তোমাদের দু একজনের কমেন্ট পাই ছোটিদি কাজে কর্মে খুব পটু। হ্যাঁ গো, সত্যিই ছোটি কাজে কর্মে খুব পটু। বিয়ের আগে থেকেই ওর কাজের প্রতি একটা দক্ষতা আছে। মায়ের সাথেও অনেক কাজ করতো বিয়ের আগে। আমার মতন নিকম্মার ঢেকি এই পৃথিবীতে আমি একটাই আছি, বুঝেছো তো। তবে যাই হোক, ওই আর কি, আমার মতন করে আমার জীবন চলছে, কি আর করব বলো। বিয়ের আগে যদি একটু কাজকর্ম ভালোভাবে শিখতাম তাহলে আর একটু ভালো কাজ করতে পারতাম, এটা এখন আমার মনে হয়। তবে ঠিক আছে, কোনো ব্যাপার নয়। জীবনে যখন যেমন পরিস্থিতি আসবে সেই পরিস্থিতির সঙ্গে যতটা পারবো মানিয়ে চলার চেষ্টা করব। এতদিন পর্যন্ত তাই করে এসেছি। এই যে এখন যেমন বসে শান্তিতে খাওয়ার সময় আছে, এখন খাচ্ছি। যখন খাওয়ার সময় থাকবে না তখন খাবো না, তখন যেভাবে পারবো তখন জীবনটাকে সেইভাবে চালাবো। কিন্তু আগে থেকে মরে ভূত হওয়ার কোনো মানে হয় না। যখন পরিস্থিতি আসবে তখন দেখা যাবে। খাওয়া দাওয়া করে খানিকটা চাল ভিজিয়ে আমি আবার ছাদে চলে এসেছি। কিছু জামাকাপড় আছে, কালকে যে জামাকাপড়গুলো কেচেছিলাম সেগুলো শুকায়নি, সেই সাথে স্নানের পরে জামাকাপড়গুলোও মেলা হয়নি। সমস্ত জামাকাপড় মেলে আমি নিচে চলে এসেছি। আর এদিকে নিচে নামতেই ছোটি আমাকে দিচ্ছে আঙুর। তো আমি না ভেবেছি ছোটি আমাকে সব কটা আঙুর দিয়ে দিয়েছে। তো আমি ছোটিকে বলছি তুমি কটা নাও, আমি কটা নিচ্ছি। তো ছোটি আবার দেখাচ্ছে এই দেখো আমি আমার জন্য রেখেছি। ঘরে এসে কালকের এই ছাদ থেকে আনা শাকগুলো একটু বেছে নিচ্ছি। এখানে কিন্তু দু রকমের শাক আছে, আর শাকগুলোকে বেছে এবার একটু নুন জলের মধ্যে ভিজিয়ে দিলাম। আর সিঙ্কে কিছু বাসন জমেছিল, সেই বাসনগুলোকে ধুয়ে কল থেকে এক বালতি খাওয়ার জল নিয়ে এলাম। আর জলটাকে একটু ঢেকে রেখে 1 কাপ চা বানিয়ে নিয়েছি। চাটা একটু পরে খাবো, তার আগে ভাতটা বসিয়ে দিলাম। আর সেই সাথে কালকে যে মূলোর তরকারিটা করেছিলাম সেটাও একটু গরম করে নিয়েছি। এবার বসে একটু চাটা খাবো। আমি জানি চাটা খাওয়া হয়তো সত্যিই আমার শরীরের জন্য ভীষণই খারাপ, কিন্তু তবুও না আমি ছাড়তে পারছি না। তোমরা অনেকেই আমাকে ভালোবেসে রাগ করে কতভাবে বলো, আমার ভীষণ ভালোও লাগে যে তোমরা আমার এত কেয়ার করো। এর জন্যে সত্যি আমি তোমাদেরকে কখনো থ্যাংক ইউ বলবো না। আমি তোমাদের কাছে অনেক কৃতজ্ঞ যে তোমরা আমাকে এতটা ভালোবাসো। তবে আমি যে তোমাদের কথা শুনি না তার জন্যে সত্যি সরি। আমি চেষ্টা করব আস্তে আস্তে চাটা ছেড়ে দেওয়ার। অবশ্যই ছেড়ে দেবো, দেখো একটু সময় লাগবে, বাস আমাকে একটু সময় দাও, অবশ্যই ছাড়বো। চাটা খেয়ে আমি শাকটা ধুয়ে নিয়েছি, আর ছোট্ট কড়াইটা বসিয়ে তাতে একটু তেল দিয়ে 2-3টে রসুনের কোয়া ফেলে রসুনটাকে ভেজে শাকটা দিয়ে দিচ্ছি। মাঝে মধ্যে এই ছোট্ট কড়াইটাতে রান্না করতে না ভারী ইচ্ছে করে। আমার মনে হয় ছোটোবেলার মতন রান্নাবাটি খেলছি। না না, খুব একটা ছোটোবেলায় রান্নাবাটি আমি খেলিনি, তবে হ্যাঁ এই ছোটো কড়াইতে রান্না করলে না আমার ওই রকমই ফিল হয়। এদিকে আবার আখি আমাদের অর্কবাবুকে নিয়ে চলে এসেছে, আর আমি আবার অর্কবাবুকে একটু কোলে নিয়ে নিলাম। অর্ককে নিয়ে ওর মায়ের সত্যিই খুব কষ্ট। ও কোলে ছাড়া নিচে থাকতেই চায় না, খুব কম নিচে থাকে, বেশিরভাগ সময়টাই ওর মাকে কোলে নিয়ে বসে থাকতে হয়। তবে আখি দেখছি আজকে ঘড়ি পরে এসেছে, তবে আমি কিন্তু সেটা দেখতে পাইনি। এখন আমি ভিডিও এডিট করার সময় দেখলাম, কিন্তু আখির ছোটো কাকিমণির চোখে পড়েছে। তো ওই আর কি, ছোটোবেলাতে তো কত রকমের ইচ্ছে হয়, যখন বড় হয়ে যায় মানুষ তখন এই ইচ্ছেগুলো চলে যায়। সত্যি একদম সবাই ঠিকই বলে, কিন্তু কি বলো তো, প্রত্যেকটা মানুষের জীবনের পরিস্থিতি আলাদা হয়। অনেক কিছু ইচ্ছে করলেও না করার উপায় থাকে না। তো যাই হোক, এখন আমরা সবাই মিলে একটু গল্পগুজব করছিলাম। আর আখি বলল কালকে নাকি অর্কর মুখের ওপরে ফোন পড়ে গেছে, মানে অর্কবাবু ফোন দেখছিল। এই 2 মাসের বাচ্চা কিন্তু ফোন দেখা শিখে গেছে। আসলে ওর মার যেহেতু সারাক্ষণ কোলে নিয়ে থাকতে হয়, তো সেই জন্যে ওর মা নিরুপায় হয়ে মাঝে মধ্যে ওকে একটু ওই হরে কৃষ্ণ গানটা শোনায়। তো কালকে ওই গান শোনাতে শোনাতে হঠাৎ করে ওর মার ঘুম পেয়ে গেছে, আর ফোনটা ছেলের মুখের ওপরে পড়েছিল। তবে সেরকম কান্নাকাটি কিছু করেনি। তো আমি এখন অর্কবাবুকে ছোটির কাছে দিয়ে দিলাম।
আর এদিকে ঘরে এসে দেখি শাকটা একদম অল্প একটু হয়ে গেছে। আসলে একদম অল্প শাক ছিল বলেই এই ছোটো কড়াইতে বসিয়েছিলাম। আর এবার দুপুরের খাবারটাও আমি বেড়ে নিয়েছি। দুপুরে আর তেমন কিছু রান্না করিনি, শুধু শাকটা আর ভাতটাই করেছি, আর কালকের তরকারি নিয়ে নিয়েছি। ব্যাস এই নিয়ে বসে পড়েছি দুপুরে খেতে। তবে আজকে না শাকে একটু তেল বেশি হয়ে গেছে। আসলে শাকটা একদমই অল্প একটু হয়ে গেছে, তবে শাকটা খেতে যে কি ভালো লাগছে, অমৃত সমতুল্য লাগছে। আমি জানি না অমৃত কেমন খেতে, তবে আমার কাছে তো এটাই অমৃত। মুখে দেওয়ার পর না আলাদাই একটা সন্তুষ্টি পেলাম। সেই সাথে মূলোর তরকারি তো কালকে ভালোই খেয়েছি, আজকেও ভালো লাগবে, এতে আর বলার কিছু নেই। তো চলো এখন চটপট করে দুপুরের খাবারটা খাই। খাওয়া দাওয়া করে দু একটা বাসন হয়েছিল ধুয়ে নিয়েছি। আর এবার দেখি কালকে যে দইটা পেতেছিলাম সেটা আদৌ দই হলো কি না। আসলে শীতকালে তো দই হতে চায় না, তবুও কাপড় টাপড় জড়িয়ে রেখেছিলাম, কিন্তু আমার দুর্ভাগ্য দইটা হয়নি, পুরো দুধ হয়ে আছে। তো এটাকে আবার জড়িয়ে কিছুক্ষণের জন্যে আবার রেখে দিই, দেখি যদি হয়, যদি না হয় তারপর দেখা যাবে। তো এদিকে আমি একটা আখ নিয়ে বসে পড়েছি খেতে, আর আখটা খেয়ে আমি আবার ছাদে চলে এসেছি। তবে আজকে আর গাছগুলোতে জল দিতে আসিনি, আজকে কিছু জামাকাপড় ছিল, সেই জামাকাপড়গুলোকেই একটু তুলে নিলাম। তো চলো এবার নিচের দিকে যাই। আমি আবার হাঁটতে হাঁটতে একটু কাকিমাদের বাড়ির দিকে এলাম। আসলে বাড়িতে থাকলেও না খুব একটা কাকিমাদের বাড়ির দিকে আসা হয় না, আমার ঘর থেকেই খুব কম বেরোনো হয়। ছুটি থাকলে তাও ছুটির সঙ্গে একটু কথা বলা হয়, না হলে সারাদিন আমার ঘরেই কাটে বেশিরভাগ। তবে এখন একটু অর্কবাবুর জন্যে কাকিমাদের বাড়িতে আসা হয়। আসলে আমি আগাগোড়াই খুব বেশি ঘর থেকে আমি বেরোই না। আমার শ্বশুরবাড়িতে আসার পরেও কারোর বাড়িতে যাওয়া, কারোর বাড়িতে বসে গল্প করা, এগুলো আমার কখনোই ছিল না। মাঝে মধ্যে তো কাকিমা বলে, তুমি বাড়িতে ছিলে? আমি বলি হ্যাঁ কাকিমা ছিলাম, আসলে দেখতে পায় না সারাদিনে, তাই বলে। তো এইদিকে দেখো কাকিমাদের বাড়িতেও কি সুন্দর আলপনা দেওয়া হয়েছে, আর এদিকে কাকা গরুটা ছেড়ে দিয়েছে, আর একটু হলেই আমাকে গুঁতো মারতো। বলো কাণ্ড। আমার শ্বশুরবাড়ির পুজো পার্বণ আর আমার বাপের বাড়ির পুজো পার্বণ না পুরো আলাদা। আমার শ্বশুরবাড়িতে আজকে আলপনা দেওয়া হয়েছে, আর আমার বাপের বাড়িতে কালকে আলপনা দেওয়া হবে। তবে আমার শ্বশুরবাড়িতে যেমন গোটা উঠোন ভর্তি করে আলপনা দেওয়া হয়েছে, সেই সাথে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি আঁকা হয়েছে, এভাবে আলপনা দেওয়া হয় না আমার বাপের বাড়িতে। আমাদের কালকে উঠানের মাঝখানে আলপনা দেওয়া হবে, সেই সাথে উঠানকে পিঠে খাওয়ানো হয়, ওটাকে বাস্তু পুজো বলি। কুমির কচ্ছপ বানিয়ে নির্দিষ্ট একটা গাছের ডাল পুঁতে পুজো করা হয়। ছোটবেলাতে আমিও করেছি, আমার ঠাকুরদাদা একটা দাদুকে দিয়ে আমাকে কুমির বানিয়ে দিতেন, আর আমি আর আমার ঠাকুমা পুজো করতাম। বিকালবেলায় পাড়ার সবাই মিলে খিচুড়ি রান্না হতো, খাওয়া হতো। সেসব দিনগুলো সত্যিই খুব সোনালি দিন ছিল, সেগুলো এখন রূপকথা হয়ে গেছে। যাই হোক, এটা হলো অপর্ণার ছোট ভাই। ভাইয়ের কাছ থেকে আমি আবার অর্কবাবুকে নিয়ে নিলাম, কারণ ভাই খেতে বসবে, খাওয়া দাওয়া করে ভাই যাবে বাড়িতে। আর সকালে তোমাদের বললাম না আজকে বিকালে কাকিমাদের বাড়িতে পিঠে পুলি হবে। তো এদিকে দেখছি ছোটি এখন মালপোয়া ভাজছে। আমরা কিন্তু এই পিঠেটাকে আন্দোসা পিঠে বলি, অনেকে মালপোয়া বলে, কিন্তু এটা কিন্তু মালপোয়া নয়, মালপোয়ার মতো দেখতে। এটা চালের গুঁড়ো দিয়ে তৈরি। আর কাকিমা এতক্ষণ বানাচ্ছিল, তো ছোটিকে বসিয়ে দিয়েছে একটু ভাজার জন্যে। কাকিমা এখন ওই ভাইটাকে খেতে দিচ্ছে। তো কাকিমা এখানে ডিম ভাজবে ভাইয়ের জন্যে। আর ঠান্ডাতে মনে হচ্ছে কাকিমার একটু কষ্টও হচ্ছে। আসলে সারাদিনে কাকিমাকে অনেক কাজ করতে হয়, তো স্বাভাবিক কাকিমারও একটু কখনো কখনো কষ্ট হয়ে যায়। অপর্ণাও কিন্তু ভীষণ কাজে পটু মেয়ে, কিন্তু যেহেতু পুচকু ছোট আর ও কিছুতেই কোল থেকে নামতে চায় না, যে কোনো একজনকে ওকে ধরে নিয়ে বসে থাকতেই হয়। তো সেই জন্যে কাকিমার উপরে এখন একটু চাপটা বেশি, কাকিমার অনেকটা কাজই করতে হয়। তো এদিকে কাকিমা আবার আমাকে অনেকগুলো পিঠে দিয়ে দিল, আর এখন আবার গোকুল পিঠে করার জন্যে আবার নতুন করে ব্যাটারটা গুলবে। যদিও গোকুল পিঠে একবার করে নিয়েছে, তো অনেকটা পুর ভেতরে রয়ে গেছে, তো সেই জন্যে কাকিমা বলছে আর একটুখানি গুলতে। তবে কাকিমাদের বাড়িতে খাওয়া দাওয়ার ঝামেলা প্রচণ্ড পরিমাণে, মানে আনন্দ অপু দুই ভাই মানে খাবার না পেলে পাগল হয়ে যায়। আর সেই সাথে ওদের নিত্য নতুন ফরমাস থাকেই, মানে বাচ্চা আছে বাড়িতে, সেই জন্যে যে ওরা একটুখানি মানিয়ে গুছিয়ে নিয়ে চলবে সেটা ওরা সবসময় পারে না। তবে সেই সাথে কাকিমাও করতে পারে, মানে ওদের কিছু না কিছু আবদার থাকে, আর সেটা কাকিমা করেও দেয়। কষ্ট হয় কিন্তু তবুও করে দেয়। আমিও এখন কাকিমার কাছে বসে এই পিঠেটা খাচ্ছি। আর এই পিঠেটা খেতে না আমি ছোটোবেলা থেকে ভীষণ পছন্দ করি।
এই পিঠেটা খেতে খেতে আমার সত্যি ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। আমার ঠাকুমাও না খুব ভালো পিঠে করে, আর আমাদের বাড়িতে তো পিঠে হতোই আর কি, মাঝে মধ্যেই পিঠে হতো। আমাদের বাড়িতে না ঢেঁকি ছিল, মাঝে মধ্যেই ওই ঢেঁকিতে চাল কুটে পিঠে বানানো হতো। আর ঢেঁকিতে চাল কুটে পিঠে বানালে সেই পিঠের স্বাদই অন্যরকম হয়। আর আমি না ছোটোবেলা থেকে খুব ভালো ঢেঁকি পাড়াতে পারতাম। ঠাকুমার সঙ্গে মায়ের সঙ্গে না জানি কত চাল কুটেছি। আমাদের ঢেঁকিটার আবার সিমেন্টের নোট ছিল, জানো তো, খুবই ভালো ছিল। আর এত হালকা ছিল ঢেঁকিটা, পাড়ার সবাই আসতো চাল কুটতে। এই পৌষ পার্বণের সময় তো ডাক্তারের কাছে নাম লেখানোর মতন এক এক করে লাইন দিয়ে যেত, মানে কে কার পরে আসবে। তো যাই হোক, সেই সমস্ত দিনগুলো খুব মনে পড়ে, জানো তো। আমাকে তো কাকিমা পিঠে আগেই দিয়ে দিয়েছে, এখন ছোটিকে পিঠে দিচ্ছে। তবে ছোটিকে দিতে দিতে নেতু হাত বাড়াচ্ছিল বলে কাকিমা নেতুকে একটা পিঠে দিল। তবে কালো বলে মনে হয় ওর খুব একটা পছন্দ হয়নি, দেখো কেমন করে ছুঁড়ে মারলো। তো এদিকে কাকিমা আমাকে একটা পিঠে দিতে যাচ্ছে, সেটা আবার দেখো নেতুবাবু নিয়ে নিল। তো এখন কাকিমা আবার আমাকে একটা দিল। তবে নেতুবাবু যে পিঠেটা নিয়েছিল সেটাও আমিই খেয়েছি, ও খায়নি, একটুখানি নিয়ে আবার আমাকে দিয়ে দিয়েছে। তো এদিকে বাড়িতে এসে আমার শাশুড়ি মা আবার আমাকে দুধ পুলি দিল, আর সেই সাথে কাকিমা তো গোকুল পিঠে দিয়েছে। আজকে রাত্রিবেলাতে আমি আর ভাত টাত খাবো না, রাতের ভাত কিন্তু আছে, সেই সাথে ওই মূলোর তরকারিও আছে। তো ভাবছি আজকে পিঠেই খাবো, ভাতটা না হয় কালকে গরুকে দিয়ে দেবো। এখন বাজে ওই 10:30 মতো, পিঠে নিয়ে বসে পড়েছি খেতে। সত্যি কথা বলতে আজকে যা ঠান্ডা পড়েছে সেটা তো আর বলার অপেক্ষা রাখে না, ঠান্ডাতে পুরো কাঁপছি। সেই সাথে এই ঠান্ডার মধ্যে এই পিঠে পুলি খেতে সত্যিই খুব ভালো লাগে। তবে আমি বা ছোটি আমরা দুজনা কোনো পিঠে বানাইনি, আমরা শুধু সবার কাছ থেকে খেয়ে গেলাম। তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। সবাই সাবধানে থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা অ্যান্ড গুড নাইট।